আমার আঙ্কেল কাকির সাথে পারত না। কাকি আমাকে ইশারা দিয়ে তার ঘরের মধ্যে ডাকতে থাকত। তার ঘরে যেতে আমার খুব ভয় করত। কিন্তু এক রাতে কাকি আমার রুমে এসে খাটে শুয়ে পড়লেন। অন্ধকারে আমি তাকে আমার বউ ভেবে সারারাত তার সাথে। আমার কাকি খুবই সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল আমার কাকি। আমার কাকিকে খুব সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল, যাকে দেখে প্রথম প্রথম আমার খুব লজ্জা করত। লজ্জায় তার সঙ্গে কোনো কথাও বলতাম না। আমি তার সামনে মাথা নিচু করে নিজের পড়াশোনা করতে থাকতাম। কাকির সাথে বেশি কথা বলতাম না। কাকিমাও আমার থেকে দূরে দূরে থাকত। কিন্তু জানি না কি এমন হয়েছে যে এক রাতে কাকি আমাকে নিজের ঘরে ডেকে নিল আর বলতে লাগলো, আজকে আমার শরীর ঠিক মনে হচ্ছে না। যদি তুমি আজকে রাতে এখানে ঘুমাতে চাও তাহলে ঘুমাতে পারো। রাতে যখন আমি কাকির ঘরে ঘুমালাম, তখন লাইট বন্ধ করার সাথে সাথেই কাকি আমার সাথে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম শিবু। আমি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরেছিলাম, কিন্তু আমাদের এলাকায় কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু জিৎ আমাকে বলল যে কলকাতায় ওর এক কাকা থাকে, সেখানে গেলে তোকে কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেবে। আমি খুব বেশি পড়াশোনা জানতাম না। আমি কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিলাম। আমার একটা কাজের খুব দরকার ছিল। তাই বাধ্য হয়ে আমি আমার বন্ধু জিতের কাকার বাড়িতে গেলাম। ওর কাকা আমাকে নিজের বাড়িতে একটা কাজ দিয়ে দিল। যখন আমি সেই বাড়িতে গেলাম তখন আমার মালিক মানে আমার বন্ধুর কাকা, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তিনিও আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। শুধু আমাকে একটা কাগজ দিয়ে বললেন, এই অ্যাড্রেসে চলে যাও। যে অ্যাড্রেসটা আঙ্কেল আমাকে দিয়েছিলেন, সেটা কোনো এক ডাক্তারের ছিল। আঙ্কেল বলতে লাগলেন যে এই ডাক্তার আমার বন্ধু, সেখানে গেলে সে তোমার কিছু টেস্ট করবে। যদি সেই টেস্টের রিপোর্ট পজিটিভ হয়, তাহলে তোমাকে এই কাজ দিয়ে দেব, না হলে নয়। আঙ্কেলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আঙ্কেল আমার কি ধরনের টেস্ট করাতে চাইছেন। আমি খুব টেনশনে ছিলাম যে এটা এমন কি কাজ যে টেস্টের রিপোর্ট ঠিক হলেই পাবো, না হলে না। যদিও আমার খুব টেনশন হচ্ছিল, কিন্তু আমি কি আর করব, এই সময় আমার একটা কাজের খুব দরকার ছিল। তাই আমি মালিক মানে আঙ্কেলের দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। ডাক্তার আমার অনেক রকম টেস্ট করল, আর কিছু সময় পরে রিপোর্ট এল। তিনি আমাকে সেই রিপোর্ট দিয়ে দিলেন। আমি বাড়িতে এসে সেই রিপোর্ট আঙ্কেলকে দেখালাম। রিপোর্ট দেখে তিনি বললেন, খুব ভালো, তোমার শরীর স্বাস্থ্য ভালো দেখতেও। তুমি খুব ভালো, রিপোর্টও তোমার ঠিক আছে। তাই এই কাজটা তোমাকে দিচ্ছি। তুমি কাল থেকেই কাজে চলে এসো। আমার বিশ্বাস হচ্ছিল না যে এত বড় মানুষ এত সহজে আমাকে চাকরিতে রেখে দিলেন। সেটা শুধু একটা রিপোর্ট দেখেই আসার পর থেকেই বারবার এই সমস্ত চিন্তাতেই হারিয়ে যেতাম যে না জানি ডাক্তারের রিপোর্টে কি লেখা ছিল। রিপোর্ট ইংলিশে লেখা ছিল, আর আমার মতো টেনেটুনে মাধ্যমিক পাশ মানুষের জন্য এই জিনিস বোঝা সহজ ছিল না। পরে এসে যখন এই কথা আমি আমার বুকে বললাম, তখন সে বলতে লাগল, তুমি শুধু শুধু এত কিছু ভাবছ, এটা বড়লোকদের একটা নিয়ম বলতে পারো। এই সমস্ত বড়লোকেরা খুব সন্দেহপ্রবণ হয়। এরা আমাদের মতো গরিব লোকদেরকে কাজে রাখার আগে টেস্ট করিয়ে নিতে চায় যে আমাদের মধ্যে কোনো বড় অসুখ নেই তো। তাদের মনে ভয় থাকে চাকরদের এই সমস্ত অসুখ যাতে তাদের না হয়ে যায়। আমার বউয়ের কথা ঠিকই ছিল। এই কারণে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার কাজের প্রয়োজন ছিল, যেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। পরের দিন থেকেই আমি কাজে চলে গেলাম। কাকি খুবই সুন্দরী ছিলেন। আমি যখন প্রথমবার তাকে দেখলাম তখন আমি মনে মনে ভাবলাম, আমার বউ যদি এরকম হতো। কিন্তু আমি একজন সাধারণ চাকর, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই অবস্থায় কাকি আমাকে নিয়ে বাজারে যেত, কেননা আজকাল বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। জানি না কি দোষ আঙ্কেলের মধ্যে ছিল, নাকি কাকির মধ্যে ছিল, তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু তাদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হতো না। তারা দুজনেই খুব সুন্দরভাবে থাকতেন। একদিন আঙ্কেলের পুরনো চাকর বাড়িতে এল। সে আমাকে কেমন আছে জিজ্ঞেস করে বলতে লাগল, তুমি টেস্টে সফল হয়ে গেছ। আমি বললাম হ্যাঁ। তখন সে বলতে লাগল, মনে রেখো, এই মালিক মানে যাকে আমি আগেই বলতাম,
তিনি খুব তাড়াতাড়ি চাকর বদলিয়ে নেন। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আর ভাবতে লাগলাম যে এত তাড়াতাড়ি চাকর বদলানোর পিছনে কি কারণ থাকতে পারে। পুরনো চাকর আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি বারবার এটাই চিন্তা করে যাচ্ছিলাম যে যদি আমার মালিক চাকরি থেকে বের করে দেন তাহলে আমার কি হবে। অনেক কষ্টে তো আমি এই কাজটা পেয়েছি। এখন যদি এটাও আমার হাত থেকে চলে যায় তাহলে কি হবে। এই কারণেই আমি আঙ্কেল আর কাকিকে সমস্ত দিক থেকে খুশি রাখার চেষ্টা করতাম, যাতে তারা আমার উপর বিরক্ত না হয়। এটাই হল কাকি আমার উপরে খুব সন্তুষ্ট ছিলেন। একদিন তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন আর বললেন, তুমি যুবক মানুষ, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখো। আমার এই রকম চাকর পছন্দ যারা মালিকের মতোই সেজেগুজে থাকবে। এটা বলেই তিনি আমাকে ৫,০০০ টাকা দিলেন আর বললেন, এটা বেতনের বাইরে টাকা। এটা তুমি শুধু নিজের উপরে খরচা করবে। কাকির কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার বউকে কিছুই না বলে পরের দিন একটা সেলুনে চলে গেলাম আর নিজেকে অনেকটা সাজিয়ে গুছিয়ে নিলাম। সাথে আমি অনেক জিনিসপত্র নিলাম, নতুন কিছু ড্রেস নিলাম। পরের দিন যখন আমি আনতে ঘরে গেলাম তখন কাকিকে দেখে হতবাক হয়ে গেল। সে আমাকে বলল, আজকে তোমাকে খুব ভাল লাগছে, সবসময় এরকমই থাকবে। নিজের প্রশংসা কার না ভালো লাগে। এই কারণে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমার বিয়ে ৪ বছর হয়ে গেছে, কিন্তু আমার বউ তো কাকিকের মতো সুন্দরী ছিল, আর না তো তার মতো ফ্যাশন করতে পারত। এই কারণে আমিও নিজের সাজসজ্জা নিয়ে কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। যে কোনো বড় যদি তার স্বামীর জন্য সাজে তাহলে সেটা স্বামীর ভাল লাগে। কিন্তু আমার বউয়ের মধ্যে এরকম কোনো ব্যাপারই ছিল না। বিয়ের ২য় বছরেই আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু জন্মের ৪ থেকে ৫ মাস পরেই ওর নিউমোনিয়া হয়ে যায় আর ও আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। তখন থেকেই আমার বউ দুঃখে সবসময় কান্না করতে থাকত। কিন্তু আমি পুরুষ মানুষ, আমারও কিছু ইচ্ছা আছে। আমি চাইতাম আমাদের আরও একটা বাচ্চা হোক। কিন্তু আমার বউ এমন ভয় পেয়েছিল যে বাচ্চার নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করতে থাকত। ওর মনে হতো যে আমাদের সমস্ত বাচ্চাই এরকম ৩-৪ মাস পরেই মরে যাবে। আমার থেকে সবসময় দূরে দূরে থাকত। তাই নিজের কাকিকে দেখে আমার উদ্দেশ্য অন্যরকম হতে শুরু করেছিল। কাকিকে মাঝে মধ্যে আমার সাথে এমন কথা বলত যাতে মনে হতো যে হয়তো কাকিকে আঙ্কেলকে খুব ভালোবাসে। পুরনো চাকর ও বলেছিল যে তাদের বিয়ে ১২ বছর হয়ে গেছে, যদিও তাদের কোনো সন্তান নেই, কিন্তু তারা দুজনে সবসময় হাসি খুশি থাকে। আঙ্কেল নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকত আর এদিকে কাকি নিজের ফ্যাশন আর পার্টিতে সবসময় ব্যস্ত থাকত। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে কাকি আমাকে দেখলেই কিছুটা খুশি হয়ে যেত। হয়তো তারা আমাকে ভালো লাগতে শুরু করেছে। আমিও কাকির সাথে প্রেমের স্বপ্ন দেখতে লাগলাম। সিনেমা বা নাটকে যে রকম সুন্দর কাকির সাথে তার নিজের গরিব চাকরের প্রেম হয়ে যায়, ঠিক তেমন আমিও নিজের মনের ভেতরে কাকিকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম। কাকিকে কে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি দিন-রাত শুধু এই স্বপ্নই দেখতে থাকতাম। এই সবই ভাবতে থাকতাম যে কাকিকে আমার কাছে আসবে আর আমাকে বলবে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এভাবেই দিন চলতে লাগল। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন আমি পাশ ফিরলাম ঘুমের মধ্যে, আমি এরকম মনে হলো যে আমার বিছানায় আমার সাথে আমার বউ নয় বরং কাকি শুয়ে আছে। আমার বউ তো ছেলের দুঃখে নিজেকে কঙ্কালসার বানিয়ে নিয়েছিল, কিন্তু কাকিমা আমার মতো গরিব চাকরের রুমে কিভাবে থাকতে পারে। এই চিন্তা মাথায় আসার সাথে সাথেই আমি সেটাকে আমার নিজের স্বপ্ন ভেবে লজ্জিত হলাম। কিন্তু যাই হোক না কেন, আজকাল কাকি আমাকে দেখেই হালকা হেসে দিত। সে বারবার আমাকে তার ঘরে কোনো না কোনো কাজের জন্য ডেকে নিত আর আমাকে নিজের সামনে থেকে সরতেই দিত না। কাকি আমাকে দেখে বিনা কারণে হাসতে থাকত। জানি না এই হাসির কারণ কি, কিন্তু আমি কাকির কাছে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। আমার এই চাকরিটা খুব প্রয়োজন, এই কারণে আমি চুপচাপ থাকতাম। কাকিকে আমাকে যে জন্য ঘরের মধ্যে কোনো কাজকর্ম থাকত, আমি সেটা তাড়াতাড়ি করে দিতাম, যাতে কাকি কোনো অভিযোগ করার সুযোগ না পায়। কাকিকে খুশি হয়ে আঙ্কেলের কাছে আমার প্রশংসা করে, যাতে আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে না দেয়। আমি পুরো সততার সাথে নিজের কাজকর্ম করতাম। এরপর একদিন হঠাৎ কাকির শরীর খারাপ হয়ে গেল। তিনি অসুস্থতায় পড়ে গেলেন। আমি কাকিকে হাসপাতালে নিয়ে গেলাম আর আঙ্কেলকে ফোন করে এই খবর জানিয়ে দিলাম।
আঙ্কেল কয়েক ঘন্টা পরেই হাসপাতালে চলে এলেন। এর কিছু সময় পরেই আঙ্কেল আর কাকিকে যখন হাসপাতাল থেকে বাইরে বের হল, তখন তাদেরকে খুব খুশি দেখাচ্ছিল। পরের দিন আমাকে বলল যে আমি মা হতে চলেছি। ওই দিনই আঙ্কেল আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো, আর সবাইকে কিছু কিছু টাকাও দিল। এসব দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমার এই খুশি খুব বেশি দিন স্থায়ী হল না। এদিনের পর থেকে আমার দিকে চোখ উঠিয়ে দেখত না। আমি যখনই তার সামনে দিয়ে যেতাম, তখনই কাকিকে নিজের মাথা নিচু করে নিত। না জানি তিনি কি করেছেন। তার বেশিরভাগ কাজকর্ম চাকরানি করে দিত। এখন কাকি বাইরে যাওয়াও কম করে দিয়েছে। এই কারণে কাকির সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। কিছুদিন তো আমার মন খুব খারাপ ছিল। আমার কাকিকে দেখার অভ্যেস হয়ে গেছিল। জানি না কখন থেকে আমি কাকির ব্যাপারে এত ভাবতে শুরু করেছিলাম। হয়তো কাকির প্রতি আমার ভালোবাসা হয়ে গিয়েছিল। কিন্তু সাধারণ চাকর ছিলাম, আমাকে চাকরি করতে হবে। এই কারণে আমি বাড়ির কাজকর্মের উপরে খুব মন দিতে শুরু করলাম। এভাবেই কাটতে লাগল। আর তারপরে সেই দিন এসে গেল, যখন কাকি এক বাচ্চার মা হল। কিন্তু আঙ্কেল এখন আগের মতো খুশি থাকত না। সে সবসময় টেনশনে থাকতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আঙ্কেলের মধ্যে নিজের প্রথম সন্তানের খুশি কেন ছিল না। যখন আমি প্রথমবার বাবা হয়েছিলাম তখন আমি যেন হাওয়াতে উঠেছিলাম। কিন্তু আঙ্কেল খুব অস্বস্তিতে ছিল, যেন বাচ্চা নয়, তার বাড়িতে কোনো আতঙ্ক আসতে চলেছে। এক রাতে আঙ্কেল আমাকে নিজের ঘরের মধ্যে ডাকলেন আর বললেন, এই পুটলিটা নিজের কাছে রাখ। আর আমার বউ যে বাচ্চার জন্ম দিয়েছে তুমি সেই বাচ্চার জায়গায় এই পুটলিটা রাখবে। আর চুপচাপ ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এরপরে দূরে কোনো নদীতে ফেলে দিয়ে আসবে। আমি আঙ্কেলকে কখনো কোনো প্রশ্ন করিনি। এই কারণে আমি আজকেও এটা জিজ্ঞেস করলাম না যে আপনি যে সন্তানের আশায় পুরো 12 বছর অপেক্ষা করেছেন, তাকে মারতে চাইছেন কেন? যাই হোক, আমি তার হুকুমের উপরে মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু আমি বারবার এই কথাটাই ভাবতে থাকলাম যে আঙ্কেল নিজের বাচ্চাকে কেন মারতে চাইছে। আমার হৃদয় এটা কোনো মতেই মানতে চাইছিল না যে আমি কোনো নিষ্পাপ বাচ্চার জীবন শেষ করে দিব। আমি খুব অস্বস্তিতে থাকলাম যে রাতে এটা আমি কিভাবে করব। রাতের বেলা কাকি তার নিজের বাচ্চার পাশে নিয়ে বিছানাতেই ঘুমিয়েছিল। আমি লুকিয়ে লুকিয়ে তার ঘরে গেলাম। আমি চোখ বন্ধ করেছিল, আমি তাকে খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখলাম। কাকি এখনো খুব সুন্দরী লাগছিল। তার সুন্দর চেহারা দেখে আমার মন চাইছিল, কেননা যদি আমি এই বাচ্চা নদীতে না ফেলে দেই, তাহলে সে আমাকে আমার চাকরি থেকে বের করে দেবে। আমি চুপচাপ আঙ্কেলের দেয়া সেই পুটলিটা সেখানে রেখে বাচ্চাটাকে উঠিয়ে দিলাম। কিন্তু জানি না কিভাবে যেন কাকি জেগে উঠল। সে আমাকে দেখে হেসে দিল। কাকি সেরকম ভাবেই হেসে দিল যে এই রকম সে আগে আমাকে দেখে হাসত। আমি বাচ্চাকে মধ্যে লুকিয়ে নিলাম। কাকি বাচ্চাকে আমার হাতে দেখে নিয়েছিল। তাই তো সে বলতে লাগল, তুমি কি একে মারতে চাইছ? আমি চুপচাপ হয়ে গেলাম। কাকি আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি কি এইসব কিছু তোমার আঙ্কেলের কথায় করছ? তাই তো আমি হাতে নিজের মাথা নাড়িয়ে দিল। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগল, এই লোকটা খুবই নির্দয় মানুষ। আমি তোমার বিছানাতে এর কথাতে গিয়েছিলাম, কিন্তু এখন এই লোকটাই নিজের কথা থেকে পিছিয়ে গিয়েছে। এখন এই বাচ্চা চাই না। কাকির মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বললাম, আমার ঘরে আর আপনি আমার হতভম্ব ভাব দেখে। কাকি বলতে লাগল, তোমার আঙ্কেল এই বাচ্চাকে এই কারণে মারতে চাই যে সে এই বাচ্চার বাবা না। কিন্তু তুমি কেন মারতে চাইছ? তুমি তো এই বাচ্চার বাবা। এই কথা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। আমি একজন সাধারণ চাকর, আমি বাচ্চার বাবা কিভাবে হতে পারি? আমি আজকে বললাম, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নিজের বাচ্চাকে বাঁচাতে চান, এই কারণে আপনি আমাকে এই বাচ্চার বাপ বানিয়ে দিচ্ছেন, যাতে আমি একে জীবিত ছেড়ে দিই। আমি একজন সাধারণ চাকর। আমি তো কখনো আপনাকে সাথে কিছু। আমার এই কথা শুনে কাকি হাসতে লাগল। এরপরে কাকি বলল, এই বাচ্চাকে নদীতে ফেলে না। কেননা এই বাচ্চার বাবা তোমার আঙ্কেল না, বরং তুমি। কেননা তুমি আমাকে। আমি কয়েক রাত তোমার বউ হয়ে তোমার বাড়িতে তোমার ঘরে ছিলাম। এটা শুনে আমি চমকে উঠেছিলাম যে এটা কি ধরনের ফাইজলামি। এরপরে আবার আমি ভাবতে লাগলাম, তাহলে কি সেগুলো আমার স্বপ্ন ছিল না?
যখন আমার এরকম মনে হতো যে আমার সাথে আমার বউ নয় বরং কাকি ছিল, আমি বিছানার উপরে ধপ করে বসে পড়লাম। আমার কাছে বিশ্বাস করা ছাড়া কোনো রাস্তাই ছিল না। কিন্তু আমি হতবাক ছিলাম যে এত সুন্দরী মালকিন যাকে আমি কাকি বলতাম, সে আমার সাথে এসব কেন করছিল। এই কথাটাই যখন আমি কাকির কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলতে লাগলো আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু আমার জন্ম গরিব পরিবারে হয়েছিল অভাবের তাড়নায়। আমার বাবা আমাদের সবাইকে নিয়ে শহরে কাজ করতে এসেছিল। এখানে আমার দেখা তোমার আঙ্কেলের সাথে হয়েছিল। আমার ছোটবেলা থেকেই বড়লোক হওয়ার খুব স্বপ্ন ছিল। যখন তোমার আঙ্কেল আমাদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠাল, তখন আমি তাড়াতাড়ি করে হ্যাঁ বলে দিয়েছিলাম, কেননা আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাইতাম। আর আমার বাবা মা বড়লোক ছেলেদিকে হ্যাঁ বলে দিল। এরপরে তোমার আঙ্কেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। তোমার আঙ্কলকে বিয়ে করার পরে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। কিন্তু বিয়ের কিছু সময় পরেই আমি জানতে পারলাম যে তোমার আঙ্কেলের মধ্যে মা হওয়ার দেওয়ার ক্ষমতা নেই। সে আমার বলার পরে অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই এর এত সম্পত্তি থাকার পরেও একেই খুশি দিতে পারিনি। কিন্তু আমি মা হতে পারতাম। এই কারণে তোমার আঙ্কেল একটা প্ল্যান বানালো যে কোনো উপায়ে নিজের সম্পত্তির উত্তরাধিকার চাইত। এই কারণে এই সমস্ত কিছু করার জন্য তৈরি ছিল। তারপরে নিজের চাকরদেরকে নিজের উদ্দেশ্যে টার্গেট বানিয়ে নিল। এই কারণেই সে সবসময় চাকর রাখার আগে তাদের টেস্ট করাত, যাতে সে আগেই জানতে পারে যে সে জন্ম দেওয়ার যোগ্য কিনা। যদি সেই চাকর যোগ্য প্রমাণিত হতো, তাহলে সেই চাকরের সাথে নিজের স্ত্রীকে। কাকির কথা শুনে চমকে উঠলাম, কিন্তু আমি চুপ রইলাম। কাকি আমাকে আরও বলতে লাগল এই উদ্দেশ্য সফল করার জন্য তোমার আঙ্কেল অনেক চাকর রেখেছিল, কিন্তু কাউকেই আমার পছন্দ হয়নি যাকে আমি আমার ভালোবাসার যোগ্য মনে করতাম। এই কারণে তোমার আঙ্কেল অনেক চাকর বদলাল। এরপরেই গিয়ে আমার তোমাকে পছন্দ হয়। তুমি সেই মানুষ। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এরকম ধনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর আমার ভিতরে থাকা শয়তানটা আমার অবলা ভাবির সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা, তাহলে তোমরা অনেক মজা পাবা। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম আনিসুর রহমান, আনিস ছদ্মনাম। আমার বয়স 25। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলবো, সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম শাহানা। বয়স আনুমানিক 27 কি 28 হবে। সে দেখতে অনেক সুন্দরী, সুশ্রী। 27 কি 28 বছর বয়স হলে কি হবে, তার চেহারাটা দেখতে এখনো অনেক কিউট। সে ছিল পরমা সুন্দরী। তাকে যখনও দেখতাম, তখনই আমার মনের ভিতরে কেমন জানি শুরু হতো তাকে পাওয়ার আশায়। আমার মন সব সময় ব্যাকুল হয়ে থাকত, কিন্তু ভয়ে তাকে কিছু বলতে পারতাম না, কারণ সে নিজেই ছিল বাড়িওয়ালি। কোনো সমস্যা হলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তার জামাই ছিল বাক্প্রতিবন্ধী, অর্থাৎ বোবা। তার জামাইয়ের চেহারাটা ছিল চিকন, একবারে লিকলিকে গাছের মতো। অর্থাৎ শাহানা ভাবির স্বামী হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলেন, যতটুকু স্বপ্ন দেখেছিলেন, তার স্বামী তার ধারে কাছে নেই। তার মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট কাউকে কোনোদিন প্রকাশ করতে পারে নাই। শাহানা ভাবি না পারত তার সাথে মনের কষ্ট প্রকাশ করতে।
না পারত মন খুলে কোনো কিছু বলতে। কারণ বোবা মানুষেরা সাধারণত কানে কম শুনে। শাহানা ভাবির কোনো কিছুর অভাব নাই। অভাব শুধু একটু ভালোবাসার। কারণ শাহান ভাবি যাকে বিয়ে করেছে সে ছিল একজন বাক প্রতিবন্ধী। আর বিশেষ কিছু মুহূর্ত আছে সেখানেও সে ছিল একেবারেই অকর্মঠ। শাহানা ভাবির হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই টাকার লোভে পড়ে এমন একটা বাক প্রতিবন্ধী মানে বোবা ছেলের কাছে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। তার স্বামী না বুঝত তার মনে ভাষা, না বুঝত তার মনের দুঃখ। শাহানা ভাবি মানসিকভাবে খুব পেরেশানিতেই ছিলেন। আমি ছিলাম তখন তাদের বাসার ভাড়াটিয়া। শাহানা ভাবি এবং তার হাজব্যান্ড ছিল এই বাসার মালিক। যখন থেকেই এই বাসাতে আমি ভাড়াটিয়া হিসেবে উঠলাম তখন থেকেই শাহানা ভাবির প্রতি আমার একটা অন্যরকম ইমেজ কাজ করত। একদিন 2 দিন করে এইভাবে 1 মাস কেটে এই বাসায় আস্তে আস্তে শাহানা ভাবির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সব সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করি। মাঝে মধ্যে শাহানা ভাবির জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনে তাকে উপহার দেওয়ার চেষ্টা করতাম। তাতে শাহানা ভাবি অনেক খুশি হতো। আমার কাজ ছিল যে করেই হোক শাহানা ভাবির মন পাওয়া এবং তার সাথে একটু আনন্দ বিনোদন করা। আস্তে আস্তে শাহানা ভাবির পরিবারের সঙ্গে খুব ভালো করে মিশতে শুরু করলাম। এইভাবে আরও 3 মাস কেটে গেল। তারপর একদিন শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব। তাড়াতাড়ি করে গোসল করে ছাদে গেলাম জামাকাপড় শুকাইতে। আর তখনই দেখি শাহানা ভাবি ভেজা জামা কাপড় শুকানোর জন্য ছাদে গেল। শাহানা ভাবি যে মাত্র গোসল করে আসছে সেই জন্য তাকে অনেক চমৎকার দেখাচ্ছে। তার আগে কোনোদিনও আমি তাকে ওইভাবে ওই চোখে দেখিনি। তখন আমি মনে মনে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তারপর শাহানা ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। শাহানা ভাবি কি মিষ্টি আমার সাথে কথা বলে, কথা শুনলেই আমার মনটা জুড়িয়ে যেত। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম। ছাদের মধ্যে শাহানা ভাবিকে যে সুন্দর দেখাচ্ছিল, চোখের মধ্যে শুধু সেটাই ভাসছিল। শুয়ে শুয়ে কল্পনাতে শাহানা ভাবিকে স্বপ্ন দেখছিলাম। আর মনে মনে ভাবলাম, শুধু কল্পনা দেখলেই হবে না, শাহানা ভাবিকে তো আমার অনেক পছন্দ। কিভাবে আমি তার সাথে একটু মজা করতে পারি। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে শাহানা ভাবিকে আমি আপন করে কাছে পেতে পারি। এইভাবে ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। আর এদিকে আমি সুযোগ খুঁজতে থাকি। একদিন রাতের বেলা বাসায় ফিরলাম। আর কি যেন মনে করে শাহানা ভাবির রুমের দিকে গেলাম। আর শাহানা ভাবির রুমের দিকে একটু এগুতেই শুনতে পেলাম রুমের ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর একটু কান পেতে শোনার চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে। কান পেতে শাহানা ভাবির কথা শুনতে পেলাম। তখন শাহানা ভাবি তার স্বামীকে বলছে, তুই পারবি নাতে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? তোর কোনো কিছু নাই, তাহলে তুই এই রাস্তায় আগালে কেন? কেন বিয়ে করে আমার জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিয়েছিস? এইভাবে শাহানা ভাবি বলতাছে তার জামাইকে। কথাগুলো শুনে আমার তখন খুব খারাপ খারাপ লাগছিল। কারণ শাহানা ভাবি তার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পায়নি, একমাত্র হতাশা আর গ্লানি ছাড়া। তারপর মনে মনে ভাবলাম, শাহানা ভাবিকে তো দেখছি ভালোই ক্ষুধার্ত, তার তো অনেক কিছুর অভাব, তাহলে তো একটা সুযোগ নেওয়াই যায়। মনে মনে ভাবলাম, সময় এবং সুযোগ বুঝে শাহানা ভাবিকে ঢিল মারতে পারলেই কাজ হয়ে যাবে। বিষয়টা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরে আমি সুযোগ খুঁজতে থাকি। তারপর আরেক দিন ছাদে পাইলাম শাহানা ভাবিকে। পরে তাকে চোখের ইশারায় অনেক কিছু বোঝাতে চাইলাম। সে বুঝতে পেরেছে কিনা তা জানি না। তারপর আস্তে আস্তে শাহানা ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? তারপর ভাবি বলল, জি আনিস ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, ভাবি, জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাকে দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হয়, কিন্তু আপনার ভিতরে
কেন জানি আমার মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু কাউকে বোঝাতে দেন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে আনিস ভাই, আপনি কি বলছেন এসব? আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। আমি বললাম, না না ভাবি, আমি কিন্তু জানি আজকে রাতে তুমি ভাইয়ের সাথে কি করেছ। আমি কিন্তু সব শুনেছি। তুমি কিন্তু ভাইয়ের সাথে মোটেও সুখে নাই। ইচ্ছে করলে ভাবি, তুমি কিন্তু সুখে থাকতে পারো। তোমার জন্য আমার সকল দরজা খোলা। আমার কথা শুনে ভাবি একটা মুচকি হাসি দিলেন। তারপর আমি ভাবির হাসির দেখে বললাম, ভাবি হাসিটা খুব সুন্দর। আর ভাবিও একটু খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার, আমাকে কি পটানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বললাম, আপনাকে আসলেই সুন্দর লাগে। শাহানা ভাবি বলল, আসলেই আমি সুন্দর? এতদিন তো বলো নাই। আমি বললাম, এতদিন সাহস পাই নাই ভাবি। শাহানা ভাবি বলল, ও আচ্ছা, এই কথা। আমি বললাম, আপনার অনেক কিছুই ভাল লাগে আমার ভাবি। শাহানা ভাবি বলল, তাই? বলো তো দেখি কি কি ভালো লাগে। আমি বললাম, কিছু মনে করবেন না তো? তাইলে বলবো। শাহানা বলল, আরে হো না, বলো, শুনতে ভালোই লাগছে। আমি বললাম, বলবো আরেক দিন। শাহানা ভাবি বলল, ওকে, আশায় থাকলাম। পরে আমি বাসায় চলে আসলাম আর সুযোগ খুঁজতে থাকলাম কিভাবে কোথায় শাহানা ভাবিকে বসে আনা যায়। এইসব ভাবতে ভাবতে পরের দিন ভাবিকে একা পাইলাম বাসার সামনে। পরে ইশারা দিলাম, খুব সুন্দর লাগছে। তারপরেও আমার মাথা থেকে তো ভূত সরছেই না, আর ভাবিকেও ভাগে পাচ্ছি না। এইভাবে কেটে গেল আরও একদিন। পরে একদিন তাদের বাসায় অনেক মেহমান আসলো, আমারেও দাওয়াত দিল। পরে দুপুরের সময় মতো খাইতে গেলাম, গিয়ে দেখি বাসায় অনেক মানুষ। পরে দাঁড়িয়ে রইলাম, আর শাহানা ভাবি আমাকে দাঁড়িয়ে রইছি দেখতে পেয়ে বলল, আরে আনিস ভাই, এইদিকে এসো, বাড়িতে অনেক মেহমান, তাদেরকে খাওয়া দাওয়া করাতে একটু হেল্প করো। আমি বললাম, আসছি ভাবি। বলেই আমি ভিতরে গেলাম, আর দেখলাম ভাবি খাবার বাড়তাছে। হঠাৎ আমার চোখ গেল ভাবির দিকে, আর চোখ সরাতে পারছি না, কোনো মতেই না। আমার চাহনি দেখে ভাবি একটা মুচকি হাসি দিল। এইভাবে আমি এই দিন খাবার দাবার করে মেহমানদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন ভাবি আমারে ডাকল, আর তখন আমি লক্ষ্য করলাম ভাবির চোখের আগুনের মতো হয়ে আছে। কাছে যেতেই বলল, আনিস ভাই কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? শাহানা ভাবি বলল, আমিও ভালো আছি। তারপর বলল, আর কি খবর তোমার? আমি বললাম, এই তো আছি বেশ ভালোই। শাহানা ভাবি বলল, তোমারে একটা কথা কই, রাখবা? আমি বললাম, ভাবি বলেন, কি বলতে চান? শাহানা ভাবি বলল, আমার না কথা বলার মতো কেউ নাই, আর আপনি তো জানেনই আমার স্বামী কথা বলতে পারে না, মানে বাক প্রতিবন্ধী। তুমি আমার বন্ধু হবে। আমি তো মনে মনে ভীষণ খুশি হইলাম। খুশি হয়ে আমি বললাম, হে, হতে পারি, কোনো সমস্যা নাই। তারপর থেকে আমি শাহানা ভাবির বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন তার সাথে আমার অনেক কথা হতো। আস্তে আস্তে আমরা এভাবে এগুতে এগুতে বন্ধুর চাইতেও আরও বেশি হয়ে গেলাম। একদিন শাহানা ভাবি আমাকে বলল, আনিস ভাই, আমার তো অনেক কিছুর অভাব। আপনার ভাই বাক প্রতিবন্ধী, সে তো কিছুই পারে না। আপনি যদি আমাকে একটু খুশি করতেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগত। আমি বললাম, ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন? একটু ক্লিয়ার করে বলেন। তারপর ভাবি আমাকে বলল, ভাই আজকের রাত্রে আমাদের বাসায় আইসেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তো মনে মনে মহা খুশি, কারণ এত দেখছি মেঘনা চাইতেই জল। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না,
আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। ওমা, হঠাৎ করে দেখি ভাবি নিজেই আমার সাথে কেমন জানি আচরণ করতে শুরু করল। আমি তো ভাবির আচরণ থেকে পরই অবাক। ভাবির এইরকম আচরণ দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগল। তারপর বন্ধুরা, ভাবি আমাকে শেষ পর্যন্ত এমন অবস্থা করেছিল যা আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তারপর ভাবি আর আমি হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে যদি সুখের রাজ্য থাকে, আমার মনে হয় তাহলে সেটাই, যেখান থেকে ফেরত আসতে মন চায় না। তারপরেও প্রকৃতির নিয়মে কিছুক্ষণ চলার পরেই সেই সুখ আর চিরন্তন হয় না, সেটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেই সুখটা সব সময় থাকে না, একটা পর্যায়ে এসে নষ্ট হয়ে যায়। আমার অবস্থা তাই হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছিল আমার সেই মহাযজ্ঞে। বন্ধুরা, তারপর থেকেই 3 থেকে 4 মাস আমার তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল। আমি খুব সুখে আছিলাম, খুব আনন্দে পেয়েছিলাম। বন্ধুরা, সময়টা ছিল আমার কাছে খুবই আনন্দঘন, স্মরণীয়, স্মৃতিযোগ্য। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।